প্রিয় শিক্ষার্থী, সবাইকে স্বাগত জানাচ্ছি গাইবান্ধা সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস কার্যক্রমে। আমি মোহাম্মদ ইফতেখারুর রহমান, প্রভাষক, দর্শন বিভাগ, গাইবান্ধা সরকারি কলেজ, গাইবান্ধা। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি যুক্তিবিদ্যা প্রথম পত্রের ৬ষ্ঠ অধ্যায় থেকে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় হচ্ছে অবরোহ অনুমান। প্রিয় শিক্ষার্থী, আমরা আগেই জানি যে অনুমান হচ্ছে দুই প্রকার। একটি হচ্ছে অবরোহ অনুমান, অন্যটি আরোহ অনুমান। অবরোহ অনুমানের সিদ্ধান্তটি কোনো ক্রমে আশ্রয় বাক্য থেকে বেশি ব্যাপক হতে পারে না। অর্থাৎ অবরোহ অনুমানে আমরা অধিক ব্যাপক ধারণা থেকে কম ব্যাপক ধারণায় গমন করি, যার ফলে এখানে অনুমানের গতিটি হচ্ছে নিম্নমুখী। অবরোহ অনুমানের ক্ষেত্রে আশ্রয় বাক্য সিদ্ধান্ত থেকে বেশি ব্যাপক হয়, অর্থাৎ সিদ্ধান্ত আশ্রয় বাক্য থেকে কম ব্যাপক হবে। আবার কোনো কোনো সময় আশ্রয় বাক্য এবং সিদ্ধান্ত সমান ব্যাপক হতে পারে, কিন্তু কোনো ক্রমেই সিদ্ধান্তটি আশ্রয় বাক্য থেকে বেশি ব্যাপক হতে পারবে না। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা অবরোহ অনুমানের বিভিন্ন প্রকারভেদ নিয়ে আলোচনা করব। অবরোহ অনুমান কত প্রকার? অবরোহ অনুমান মূলত দুই প্রকার। একটি হচ্ছে অমাধ্যম অনুমান, অন্যটি হচ্ছে মাধ্যম অনুমান। অমাধ্যম অনুমান আসলে কি? যে অবরোহ অনুমানের সিদ্ধান্তটি একটি মাত্র আশ্রয় বাক্য থেকে স্থাপন করা হয় তাকে অমাধ্যম অনুমান বলে। যেমন, সকল মানুষ হয় মরণশীল, অতএব কোনো মানুষ নয় অমরণশীল। এই যে এখানে উদাহরণটিতে আমরা সকল মানুষ হয় মরণশীল আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত কোনো মানুষ নয় অমরণশীল এখানে গমন করলাম, এটি হচ্ছে একটি অমাধ্যম অনুমান। কেননা এখানে আমরা একটি মাত্র আশ্রয় বাক্যের উপর ভিত্তি করে সিদ্ধান্ত স্থাপন করেছি, যার ফলে এটি একটি অমাধ্যম অনুমান। মাধ্যম অনুমান কি? যে অবরোহ অনুমানে একাধিক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত স্থাপন করা হয় তাকে মাধ্যম অনুমান বলে। অর্থাৎ এখানে আমরা সিদ্ধান্ত যেটি পাবো সেটি হচ্ছে একাধিক আশ্রয় বাক্যের উপর ভিত্তি করে পাব। যেমন, কোনো জীব নয় অমর, সকল মানুষ হয় জীব, অতএব কোনো মানুষ নয় অমর। এই অনুমানে আমরা দেখলাম যে কোনো জীব নয় অমর এবং সকল মানুষ হয় জীব, এই দুইটি আশ্রয় বাক্যের উপর ভিত্তি করে আমরা কোনো মানুষ নয় অমর এই সিদ্ধান্ত স্থাপন করলাম। অর্থাৎ আমাদের এখানে সিদ্ধান্তটি এসেছে একাধিক আশ্রয় বাক্যের উপর ভিত্তি করে, যার ফলে এটি একটি মাধ্যম অনুমান। প্রিয় শিক্ষার্থী, অমাধ্যম অনুমান এবং মাধ্যম অনুমানের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। অমাধ্যম অনুমান এবং মাধ্যম অনুমানের মধ্যে পার্থক্যগুলো হচ্ছে, প্রথমত, অমাধ্যম অনুমানের আশ্রয় বাক্য শুধুমাত্র একটি। এখানে একটি মাত্র আশ্রয় বাক্যের উপর ভিত্তি করে সিদ্ধান্ত স্থাপন করা হয়, কিন্তু মাধ্যম অনুমানে আশ্রয় বাক্য দুই বা ততোধিক, অর্থাৎ এখানে দুই বা তার অধিক আশ্রয় বাক্যের উপর ভিত্তি করে সিদ্ধান্ত স্থাপন করা হয়। দ্বিতীয়ত, অমাধ্যম অনুমানের যুক্তিতে যুক্তিবাক্যের সংখ্যা থাকে দুইটি, কেননা এখানে একটি আশ্রয় বাক্য এবং একটি সিদ্ধান্ত থাকে। কিন্তু মাধ্যম অনুমানের ক্ষেত্রে একটি যুক্তিতে কমপক্ষে তিনটি যুক্তিবাক্য থাকে, কেননা এখানে দুই বা ততোধিক আশ্রয় বাক্য থাকে এবং একটি সিদ্ধান্ত থাকে। তৃতীয়ত, অমাধ্যম অনুমান কোনো খাঁটি অনুমান নয়, কেননা এখানে জানা থেকে অজানায় গমনের সুযোগ নেই। এখানে যে আমরা সিদ্ধান্তটি স্থাপন করলাম সেটি আশ্রয় বাক্যেরই একটি পুনরুক্তি মাত্র, কিন্তু মাধ্যম অনুমান একটি খাঁটি অনুমান। এখানে আমরা যে সিদ্ধান্ত স্থাপন করলাম সেখানে আমরা জানা থেকে অজানায় গমন করতে পারি। এখানে সিদ্ধান্তটি একটি নতুন যুক্তিবাক্য হয়।
প্রিয় শিক্ষার্থী, মাধ্যম অনুমান এবং অমাধ্যম অনুমানের মধ্যে এই পার্থক্যগুলো রয়েছে। প্রিয় শিক্ষার্থী, অমাধ্যম অনুমান বিভিন্ন প্রকার হতে পারে। এর মধ্যে অন্যতম হচ্ছে আবর্তন, প্রতিবর্তন, প্রতি আবর্তন, অন্তরাবর্তন, বিরোধানুমান, নিশ্চয় ঘটিত অনুমান, সম্বন্ধ পরিবর্তিত অনুমান, বিশেষণযোগে অনুমান, জটিল ধারণাযোগে অনুমান, বিপরীত সম্বন্ধযুক্ত অনুমান। এর মধ্যে আমাদের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত প্রথম 3টি অমাধ্যম অনুমানের প্রকার নিয়ে আমরা আলোচনা করব। তবে আজকের আলোচনার বিষয় হচ্ছে আবর্তন। আজকে আমি আবর্তন নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আবর্তন কি? আবর্তনের সংজ্ঞা কি? যে অমাধ্যম অনুমানে বিধিসঙ্গতভাবে একটি প্রদত্ত বাক্যের উদ্দেশ্য ও বিধেয়ের স্থান পরিবর্তন করে একটি নতুন যুক্তিবাক্য স্থাপন করা হয় তাকে আবর্তন বলে। অর্থাৎ আবর্তনে আশ্রয় বাক্য থেকে আমরা যখন সিদ্ধান্তে গমন করি তখন এর উদ্দেশ্য এবং বিধেয় বিধিসঙ্গতভাবে স্থান পরিবর্তন করে। আবর্তনের আশ্রয় বাক্যকে বলে আবর্তনীয় এবং এর সিদ্ধান্তকে বলে আবর্তিত। যেমন, কোনো মানুষ নয় নিখুঁত, অতএব কোনো নিখুঁত জীব নয় মানুষ। এই যে এখানে কোনো মানুষ নয় নিখুঁত, এটি একটি আবর্তনীয় এবং সিদ্ধান্ত হিসেবে আমরা কোনো নিখুঁত জীব নয় মানুষ, এটিকে বলে আবর্তিত। এইখানে আমাদের আশ্রয় বাক্য কোনো মানুষ এবং আশ্রয় বাক্যের কোনো মানুষ উদ্দেশ্য পদ এবং নিখুঁত হচ্ছে বিধেয় পদ, কিন্তু এটি সিদ্ধান্তে এসে নিখুঁতটি হয়ে গেছে সিদ্ধান্তের উদ্দেশ্য এবং মানুষ হয়ে গেছে সিদ্ধান্তের বিধেয়, অর্থাৎ এখানে উদ্দেশ্য এবং বিধেয়ের স্থান পরিবর্তন হয়েছে। সুতরাং এটি একটি আবর্তন। প্রিয় শিক্ষার্থী, আবর্তন কিছু নিয়ম মেনে চলে। প্রথমত, আবর্তনীয়ের উদ্দেশ্য পদ আবর্তিতে বিধেয় পদ হবে। দ্বিতীয়ত, আবর্তনীয়ের বিধেয় পদ আবর্তিতে উদ্দেশ্য পদ হবে। তৃতীয়ত, আবর্তনীয় এবং আবর্তিত উভয়ের গুণ একই থাকবে। গুণ একই থাকবে বলতে, যদি আবর্তনীয় সদর্থক হয় তাহলে আবর্তিত সদর্থক হবে, আবার যদি আবর্তনীয় নয়ার্থক হয় তাহলে আবর্তিত নয়ার্থক হবে। চতুর্থত, আবর্তনীয়ের কোনো অব্যাপ্য পদকে আবর্তিতে ব্যাপ্য পদ করা যাবে না। অর্থাৎ আবর্তনীয় উদ্দেশ্য অথবা বিধেয়ে যদি কোনো অব্যাপ্য পদ থাকে তাহলে সেটিকে আমরা সিদ্ধান্ত অর্থাৎ আবর্তিতে কোনো ক্রমেই ব্যাপ্য করতে পারবো না। প্রিয় শিক্ষার্থী, এই 4টি আবর্তনের নিয়ম। এই নিয়মের উপর ভিত্তি করে আবর্তন হয়। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা জানব আবর্তনের প্রকার। আবর্তন মূলত 2 প্রকারের, একটি হচ্ছে সরল আবর্তন, অন্যটি হচ্ছে অসরল আবর্তন। সরল আবর্তন বলতে কি বোঝায়? যে আবর্তনে আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের পরিমাণ একইরূপ থাকে তাকে সরল আবর্তন বলে। অর্থাৎ আশ্রয় বাক্য যদি সার্বিক হয় সিদ্ধান্ত সার্বিক হবে, আশ্রয় বাক্য যদি বিশেষ হয় সিদ্ধান্ত বিশেষ হবে। সাধারণত ই এবং আই যুক্তি বাক্যের আবর্তন হচ্ছে সরল আবর্তন। যেমন, কোনো কোকিল নয় সাদা, অতএব কোনো সাদা জীব নয় কোকিল। এখানে আমরা আমাদের আশ্রয় বাক্য অর্থাৎ আবর্তনীয়, এটি একটি ই যুক্তি বাক্য এবং এখান থেকে আমরা যে সিদ্ধান্ত অর্থাৎ আবর্তিত পেয়েছি সেটিও একটি ই যুক্তি বাক্য এবং ই যুক্তি বাক্য হচ্ছে সার্বিক যুক্তি বাক্য। অর্থাৎ আমরা ই যুক্তি বাক্য থেকে ই যুক্তি বাক্যে গমন করলাম, তার মানে এখানে পরিমাণ ঠিক রয়েছে। সুতরাং এটি একটি সরল আবর্তন। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা জানব অসরল আবর্তন কি। যে আবর্তনের আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের পরিমাণে ভিন্ন রূপ থাকে তাকে অসরল আবর্তন বলে।
অর্থাৎ আশ্রয় বাক্য যদি সার্বিক হয় এবং সিদ্ধান্ত যদি বিশেষ হয় তাহলে সেটি একটি অসরল আবর্তন হবে। যেমন সকল কোকিল হয় কালো, অতএব কিছু কালো জীব হয় কোকিল। এখানে সকল কোকিল হয় কালো, এটি একটি এ যুক্তিবাক্য অর্থাৎ সার্বিক যুক্তিবাক্য, এবং সিদ্ধান্ত কিছু কালো জীব হয় কোকিল, এটি একটি বিশেষ যুক্তিবাক্য এবং এটি আই যুক্তিবাক্য। অর্থাৎ এখানে আমরা সার্বিক যুক্তিবাক্য থেকে বিশেষ যুক্তিবাক্যে গমন করলাম, অর্থাৎ এখানে আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তের পরিমাণের ভিন্নতা রয়েছে, সুতরাং এটি একটি অসরল আবর্তন। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা জানব বিভিন্ন যুক্তিবাক্যে আবর্তন। আমরা জানি যে যুক্তিবিদ্যায় 4 প্রকার যুক্তিবাক্য রয়েছে। একটি হচ্ছে এ, ই, আই, ও। এ যুক্তিবাক্য হচ্ছে সার্বিক সদর্থক যুক্তিবাক্য। ই যুক্তিবাক্য হচ্ছে সার্বিক নয়ার্থক যুক্তিবাক্য। আই যুক্তিবাক্য হচ্ছে বিশেষ সদর্থক যুক্তিবাক্য। ও যুক্তিবাক্য হচ্ছে বিশেষ নয়ার্থক যুক্তিবাক্য। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা এ যুক্তিবাক্যের ক্ষেত্রে আবর্তন জানব। এ যুক্তিবাক্যকে আবর্তন করলে আই যুক্তিবাক্য পাওয়া যায়। এ যুক্তিবাক্য হচ্ছে একটি সদর্থক যুক্তিবাক্য। এর থেকে আমরা যে সিদ্ধান্ত পাব সেটিও একটি সদর্থক যুক্তিবাক্য হতে হবে, অর্থাৎ হয় এ যুক্তিবাক্য হতে হবে অথবা আই যুক্তিবাক্য হতে হবে। আবর্তনের নিয়ম অনুযায়ী এর উদ্দেশ্য এবং বিধেয় পদ পরিবর্তন হয়ে যায়। আমরা যদি এ যুক্তিবাক্য থেকে এ যুক্তিবাক্য স্থাপন করি তাহলে এ যুক্তিবাক্যের বিধেয় অব্যাপ্য পদটি সিদ্ধান্তে গিয়ে ব্যাপ্য হয়ে যায়, যেটা আবর্তনের নিয়ম বিরোধী। সুতরাং আমরা এ যুক্তিবাক্য থেকে এ যুক্তিবাক্য স্থাপন করতে পারি না, সুতরাং সিদ্ধান্তটি হবে আই যুক্তিবাক্য। তাহলে এখানে ব্যাপ্যতার কোনো সমস্যা সম্মুখীন হবে না। যেমন সকল মানুষ হয় মরণশীল, অতএব কিছু মরণশীল জীব হয় মানুষ। এখানে আমাদের আশ্রয় বাক্যটি হচ্ছে একটি এ যুক্তিবাক্য এবং সিদ্ধান্তটি হচ্ছে আই যুক্তিবাক্য। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা জানব ই যুক্তিবাক্যের আবর্তন। ই যুক্তিবাক্যকে আবর্তন করলে ই যুক্তিবাক্যই পাওয়া যায়। ই যুক্তিবাক্য একটি নয়ার্থক যুক্তিবাক্য, কাজেই এর থেকে যে সিদ্ধান্তটি আসবে সেটিও একটি নয়ার্থক যুক্তিবাক্য হবে। আবর্তনের নিয়ম অনুযায়ী এর উদ্দেশ্য এবং বিধেয় স্থান পরিবর্তন হয়ে যায় এবং ই যুক্তিবাক্যের উদ্দেশ্য এবং বিধেয় উভয়ে ব্যাপ্য পদ। আমরা যদি ই যুক্তিবাক্য থেকে ই যুক্তিবাক্য স্থাপন করি তাহলে এখানে ব্যাপ্যতার কোনো সমস্যার সম্মুখীন হতে হয় না, সুতরাং এর থেকে যে সিদ্ধান্তটি আসবে সেটিও একটি ই যুক্তিবাক্য। যেমন কোনো মানুষ নয় অমর, অতএব কোনো অমর জীব নয় মানুষ। এখানে আমাদের আশ্রয় বাক্যটি একটি ই যুক্তিবাক্য এবং সিদ্ধান্তটি একটি ই যুক্তিবাক্য। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা জানব আই যুক্তিবাক্যের আবর্তন। আই যুক্তিবাক্যকে আবর্তন করলে আই যুক্তিবাক্যই পাওয়া যায়। আই যুক্তিবাক্য একটি সদর্থক যুক্তিবাক্য, কাজেই এর থেকে যে সিদ্ধান্তটি আসবে সেটিও একটি সদর্থক যুক্তিবাক্য হবে। আই যুক্তিবাক্যের উদ্দেশ্য এবং বিধেয় পদ উভয় অব্যাপ্য পদ। আবর্তনের নিয়ম অনুযায়ী এর উদ্দেশ্য এবং বিধেয় পদ স্থান পরিবর্তন করবে। সুতরাং আমরা যদি আই যুক্তিবাক্য থেকে আই যুক্তিবাক্য স্থাপন করি তাহলে এর কোনো অব্যাপ্য পদ সিদ্ধান্তে যে ব্যাপ্য হয় না, অর্থাৎ ব্যাপ্যতার কোনো সমস্যার সম্মুখীন হতে হয় না। সুতরাং এই সিদ্ধান্তটি হবে একটি আই যুক্তিবাক্য। যেমন কিছু মানুষ হয় জ্ঞানী, অতএব কিছু জ্ঞানী জীব হয় মানুষ। এখানে আশ্রয় বাক্যটি একটি আই যুক্তিবাক্য, এর থেকে আমরা যে সিদ্ধান্ত স্থাপন করলাম সেটিও একটি আই যুক্তিবাক্য। প্রিয় শিক্ষার্থী,
এখন আমরা জানব অযুক্তি বাক্যের আবর্তন। অযুক্তি বাক্যকে আসলে আবর্তন করা যায় না। অযুক্তি বাক্য একটি নয়ার্থক যুক্তি বাক্য, কাজেই এর থেকে যে সিদ্ধান্তটি আসবে সেটিও একটি নয়ার্থক যুক্তি বাক্য হবে। অযুক্তি বাক্যের উদ্দেশ্যপদটি অব্যাপ্য। আমরা যদি অযুক্তি বাক্যকে আবর্তন করে আরেকটি নয়ার্থক যুক্তি বাক্য স্থাপন করি, তাহলে অযুক্তি বাক্যের উদ্দেশ্যপদটি আরেকটি নয়ার্থক যুক্তি বাক্যের বিধেয় হিসেবে ব্যবহার হওয়ার ফলে ব্যাপ্য হয়ে যাবে। অর্থাৎ এখানে আশ্রয় বাক্যের অব্যাপ্য পদটি সিদ্ধান্তে এসে ব্যাপ্য হয়ে যাবে। কেন ব্যাপ্য হয়ে যাবে? কারণ আরেকটি নয়ার্থক যুক্তি বাক্যের বিধেয় ব্যাপ্য পদ, সুতরাং এটা আবর্তনের নিয়ম বিরোধী। যেমন কিছু মানুষ নয় যুক্তিবিদ, অতএব কিছু যুক্তিবিদ নয় মানুষ। এখানে আশ্রয় বাক্য কিছু মানুষ নয় যুক্তিবিদ এটি একটি অযুক্তি বাক্য, এবং যে সিদ্ধান্ত কিছু যুক্তিবিদ নয় মানুষ এটিও একটি অযুক্তি বাক্য। আশ্রয় বাক্যের মানুষ পদটি সিদ্ধান্তে এসে বিধেয় হিসেবে ব্যবহার হওয়ার ফলে অব্যাপ্য পদটি এখানে ব্যাপ্য হয়ে গেছে, যেটি হচ্ছে আবর্তনের নিয়ম বিরোধী। সুতরাং আমরা বলতে পারি অযুক্তি বাক্যকে আবর্তন করা যায় না। প্রিয় শিক্ষার্থী, আজকে এ পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। সকলকে ধন্যবাদ।